অসম্ভবভাবে ক্র্যাশ হয়েছে কোম্পানিটা, মানে যাকে বলা যেতে পারে বিরাট লেভেলের একটা ফল, মানে 63% ডাউন হয়ে গেছে পিক থেকে। মানে এমন পরিস্থিতি হয়েছে কোম্পানিটার আজকে দেখলাম 15% ক্র্যাশ করেছে। প্রশ্নচিহ্ন হচ্ছে কেন হঠাৎ করে এত বড় মাপের ধস নামলো কেন? যেখানে 1825-এ ট্রেড করছিল সেটা চলে এসছে 571-এ। ভাবা যায় না, যেটা মানে আনবিলিভেবল। এটা শুধুমাত্র তখনই হয় কোনো কোম্পানি যখন ফ্রড করে। কিন্তু তাহলে কি কোম্পানিটা ফ্রডের সিচুয়েশন রয়েছে? সেকেন্ড ওয়ান, এটা কিভাবে হলো? মানে এক্স্যাক্ট যেখানে এত ভালো একটা কোম্পানিটার যদি বিজনেস জানেন, কোম্পানি নিজে গাড়ি বানায় না এটা ঠিক, কিন্তু এই কোম্পানি যে সফটওয়্যারগুলো দেয়, এআই রিলেটেড যে সফটওয়্যার দেয়, সেগুলো বিএমডাব্লিউ, মার্সিডিজ বা এই ধরনের বড় বড় যে রোনাল্ড, এই ধরনের কোম্পানিগুলো, প্রতিটি কোম্পানিতে এইগুলো লাগে। ইলেকট্রনিক ভেহিকেলসে যে সফটওয়্যারগুলো লাগে, অটোমোটিভ সিস্টেম, অটোমোটিভ ড্রাইভিং সিস্টেম, কার টু কার কানেকশন তৈরি করা, ইন্টারাকশন হয় বিভিন্ন সফটওয়্যার টু বিভিন্ন আর্গোনোমেট্রিক প্রসেস, মানে টোটালি যে কোম্পানিটা কাজ করে চলেছে একটা দুরন্ত দুর্দর্শ কোম্পানি। যে কোম্পানির ভবিষ্যৎ মানে ধরে নেওয়া ছিল 100% সুপার কোম্পানি। সে কোম্পানিতে ইনভেস্টেড ছিল বহু লোক, এবং এমন যে ইনভেস্ট করেছিল, এবং তারা যে প্রফিট ছিল, কেউ ছিল 50%, কেউ ছিল 60%, কেউ ছিল 100% বেশি প্রফিটে। তারা সব অবস্থা খারাপ, মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে কি করা যেতে পারে, এই স্টকটা এভাবে ক্র্যাশ হলো কেন। এবারে এর কোম্পানির ভবিষ্যৎ বলতে কী রয়েছে, ফান্ডামেন্টাল বলতে কী রয়েছে, ফাইনাল জায়গায় এই মুহূর্তে তাহলে কী করা যেতে পারে, সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওটা অ্যানালিসিস করা হয়েছে। তো কোম্পানিটার কী নাম? কেপিআই টেকনোলজি। কেপিআই টেকনোলজির মধ্যে আজকেও দেখলাম 15% ডাউন। শুধু আজকে যদি 15 হতো মেনে নিতাম কোনো একটা ব্যাপার রয়েছে, তা নয়। কোম্পানিটা কিন্তু পড়েই চলেছে বিগত এক মাস ধরে, একটা বিরাট ডাউন, এবং প্রায় 50% পড়ে গেছে এক বছরের মধ্যে। মানে যাকে বলা হয় ক্র্যাশ, জাস্ট সিম্পলি ক্র্যাশ। কেন হলো এটা? দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউরসেলফ ফর ইউর অ্যাডভাইজার। ফার্স্ট রেট গ্যারান্টি। যেটা আসছে সেটা হচ্ছে এই কোম্পানিটার ক্ষেত্রে এই যে স্টকটার এই অবস্থায় ক্র্যাশ কেন হলো? একেবারে পতন ঘটেছে, 63%-এর বেশি কিন্তু পতন ঘটে গেছে কোম্পানিটা। তার প্রথম কারণগুলো হয়েছে, কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টকে মনে রাখতে হবে। কোম্পানিটা দুরন্ত কোম্পানি, ঠিক আছে। কোম্পানি 1825-এ ছিল, সেখান থেকে নেমে গিয়ে 571-এ দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে, এবং 15% আজকে ক্র্যাশ করেছে। এবং তার প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে গ্রোথ গাইডেন্স ম্যানেজমেন্ট থেকে বলেছে। গ্রোথ গাইডেন্স দিয়েছে একটা খুব সাংঘাতিক। গ্রোথ গাইডেন্সে বলেছে এখন প্রফিটেবিলিটি এবং আগামী কোয়ার্টারগুলোতে প্রফিটেবিলিটি কিন্তু অনেকটা কমবে, অর্থাৎ ডাইরেক্টলি রেভিনিউ কমছে, এবিটাডি কমবে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির নেট প্রফিটে বেশ কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাইরেক্ট ম্যানেজমেন্ট যখন কথাটা বলছে তখন এটা কিন্তু খুব সিরিয়াস হয়েছে। যেটা রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, দেশগুলো, তাদের যে ডিমান্ড ছিল, ডিমান্ডটা হঠাৎ করে কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। এই যে গ্রোথ গাইডেন্স কমছে, তার কারণই ছিল ইউরোপিয়ান যে সমস্ত দেশগুলো, তারা যে প্রচুর আগে অর্ডার দিত, সেসব অর্ডারগুলো তারা বন্ধ করে দিয়েছে। তারা বলছে না, এখন অর্ডার লাগবে না আমাদের। তো সেই কারণের জন্য কিন্তু 1 নম্বর পয়েন্ট আমরা দেখলাম, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু ডিমান্ডটাকে এদের ডাউন করে দিয়েছে। 2 নম্বর একটা বললাম, গ্রোথ গাইডেন্সে বেশ কিছু নেগেটিভিটির পয়েন্ট। এক্স্যাক্ট যে ব্যাপারটা দাঁড়াচ্ছে গ্রোথ গাইডেন্সের মধ্যে, সেখানে আমাদের বলে দিল যে এবিটা কমবে, এবিটা দিয়ে আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন, মোটমাট প্রফিটেবিলিটি কমছে, একদম সহজ গোদা বাংলায় বলা। এবিটা দিয়ে কমছে, এর সঙ্গে রেভিনিউ কমছে, সব কিছু এর সঙ্গে সঙ্গে কমতে শুরু করে দেবে। এবং এটা যখন গ্রোথ গাইডেন্সে বলে দেওয়া হলো, তখন সেই অনুযায়ী কিন্তু মার্কেটটা রিয়াকশন শুরু করে দিল, একটা প্যানিক সেলিং শুরু হয়ে গেল, এবং যার ফলে আমরা দেখতে পেলাম এইখানে আমাদেরকে কিন্তু মার্কেটে পড়তে শুরু করলো। শুধু আজকেও পড়লো 15%-এর মতো। 3 নম্বর, ব্রোকার কিছু রয়েছে, যেরকম ব্রোকারের মধ্যে বলতে পারি ব্রোকারদের যে কি বলবো কনফিডেন্স লুজ, বা ব্রোকারদের যে প্রেডিকশন, যেমন জেপি মর্গান, একটা খুব বড় ব্রোকিং ফার্ম রয়েছে জেপি মর্গান বলে, তারা, এবং আরেকটা কোম্পানি হচ্ছে গোল্ডম্যান স্যাচ, এরা দুজনেই SSCH সার্চ, গোল্ডম্যান সার্চ, এরা দুজনেই কিন্তু বলছে যে কেপিআই টেকনোলজির অ্যানালিসিস করেছে ওনারা, করে বলছে এটার কিন্তু প্রভূত কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই মুহূর্তে মার্কেটে এরা কিন্তু মানে যে ডিমান্ডগুলো, সে ডিমান্ড কমে গেছে। এই ব্যাপারগুলো আলটিমেটলি এদেরকে কিন্তু একটা আরেকটা প্যানিক তৈরি করে দিচ্ছে, যে কারণের জন্য প্রচুর যারা ইনভেস্টার ছিল তারা সেল আউট করা শুরু করে দিয়েছে, এবং ন্যাচারালি যত সেল আউট হচ্ছে তত নাম্বার বলবো সেটা হচ্ছে মার্জিন প্রেশার। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কিন্তু এখানে কথা বলছি। মার্জিন
প্রেশার মানে এই মুহূর্তে এমপ্লয়ি কস্টটাকে খুব চটপট কমাতে পারবে না। ম্যানেজমেন্ট থেকে যখন বলা হয়েছিল যে মার্জিন প্রেশার বলতে কি বলছে আমাদের রেভিনিউটা আসছে, কিন্তু রেভিনিউ আজ যে পরিমাণে আসছে সেটা দিয়ে আমাদের কস্ট মানে ফিক্সড কস্ট বলে একটাকে, একটা হচ্ছে এমপ্লয়ি কস্ট। এই ফিক্সড কস্টগুলোকে বা ভ্যারিয়েবল কিছু কস্ট এমপ্লয়ি রিলেটেড কস্টগুলো এত বেশি রয়েছে, চট করে কমাতে পারবে না। মানে এক্ষুনি সব এমপ্লয়িকে ছাঁটাই করতে পারছে না, মানে এমপ্লয়ির সংখ্যাটা এত বেশি হয়ে গেছে বলে ওদের কস্ট মানে মিনিমাম কস্টটা টেনে তুলতে পারছে না। মানে এই জন্য একটা ব্যাপার তৈরি হয়েছে যেগুলো কিনা আলটিমেটলি এটা একটা নেগেটিভ ব্যাপার তৈরি করছে। আমি 5 নম্বর পয়েন্টের দিকে যাব। খুব আরেকটা 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কিন্তু সেলিং শুরু করে দিয়েছে। এই সেলিং তো চলছিল আগে অন্য কোম্পানিকে, কিন্তু কেপিআইটির উপরে ওদের একটা ভরসা ছিল কোম্পানিটার দিকে, কিন্তু এখন এফআইআই কিন্তু সেল করছে। এটা লক্ষ্য রাখবে যে সবগুলো কিন্তু কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে। এই ইউরোপিয়ান ইউনিয়নে যেই মুহূর্তে ডিমান্ড কমিয়ে দিচ্ছে তার ইম্প্যাক্ট গিয়ে পড়ছে এইখানে গ্রোথ গাইডেন্সের ওপরে, এবং তার ইম্প্যাক্টে ব্রোকাররা বলতে শুরু করে দিচ্ছে যে খুব শিগগিরই পতন ঘটবে। তার সঙ্গে সঙ্গে এফআইআইও কিন্তু সেল করছে, আর আলটিমেটলি যতই গ্রোথ কমছে ততই কিন্তু এমপ্লয়ি কস্ট তত গুণ বাড়ছে, ফলে এইটা একটা নেগেটিভ ব্যাপার এদের ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে। বোঝা গেছে? 6 নম্বর পয়েন্টের দিকে আসবো। আরেকটাও খুব গুরুত্বপূর্ণ 6 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ওইএম কোম্পানিগুলো। ওইএম কোম্পানি বলতে এদের যে ওইএম কোম্পানি রয়েছে যেরকম রোনাল্ড কিংবা আমি যদি বলি বিএমডাব্লিউ, মার্সিডিজ বা এই কোম্পানিগুলো যারা রয়েছে তারা কি বলছে, যেন রোনাল্ডের কথা বলছি, লাস্ট রিসেন্ট যে নিউজ এসছে তাতেই রোনাল্ড বলছে আমাদের ইলেকট্রনিক ভেহিকলস প্রোডাকশন কমিয়ে দিয়েছি আর আমরা নিজেরা প্রোডাক্ট করছি, মানে ইন হাউস সফটওয়্যার তৈরি করছি, তোমাদের লাগবে না। খুব প্র্যাকটিক্যাল কথা, যেটা ওইএমরা বলছে যে তোমাদের কেপিআইটিকে দিয়ে আমি এই কাজটা করাতে গেলে আমার 100 টাকা খরচা পড়তো, কিন্তু আমি রোনাল্ড যদি নিজে এই কাজটা করে তাহলে 60 টাকার মধ্যে সেই কাজটাকে শেষ করে দিতে পারছে। তাহলে আমরা 40 টাকা এখানে বাঁচিয়ে দিচ্ছি। এই বাঁচানোটা একদিন বাঁচাতাম না, কিন্তু আমাদের প্রেশার থাকার কারণের জন্য আমরা নিজেরাই ইন হাউস তৈরি করে নিচ্ছি। কেপিআইটিরই কিছু লোক গিয়ে হয়তো ওখানে কাজ করছে, তারাই ডাইরেক্টলি কাজে ঢুকে যাচ্ছে ওখানে, কিন্তু কেপিআইটি আলটিমেটলি কোম্পানিটা আলটিমেটলি লস হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে আরেকটা ব্যাপার, যার কারণের জন্য বললাম ওইএম কোম্পানিগুলো ইন হাউস তারা কিন্তু সফটওয়্যার বিল্ড করে নিয়েছে। এই সফটওয়্যার এরা কী কী করে বিজনেসের মধ্যেই বলেছিলাম প্রথমে, এরা নিজেরা গাড়ি বানায় না, কিন্তু কাজগুলোর মধ্যে থাকে অটোমোটিভ সিস্টেম, অ্যাডাস বলে একটা সিস্টেম, তাছাড়া হচ্ছে ইভির সফটওয়্যার, কার অটোমোটিভ কার সিস্টেম, কার টু কার কানেকশন তৈরি করা, এই ধরনের সফটওয়্যার রিলেটেড কাজগুলো কিন্তু 7 নম্বর পয়েন্টের দিকে যাব। 7 নম্বর হচ্ছে গ্লোবাল একটা প্রবলেম চলছে। গ্লোবাল যে অটো ডিমান্ড এইটা কিন্তু ডাউন ট্রেন্ড হয়ে গেছে। এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। গ্লোবালি সারা বিশ্বেই কিন্তু অটো সেক্টরে বিশেষ করে ইলেকট্রনিক ভেহিকলস রিলেটেড ব্যাপারগুলোর ক্ষেত্রে অনেকটা ডাউন রয়েছে। এইগুলো সব আলটিমেটলি ইম্প্যাক্ট ফেলছে কেপিআইটিতে, এবং আগামী দিনে ম্যানেজমেন্ট বলছে অবস্থা ভালো নয়। তাহলে এইটা আমরা বুঝে গেলাম কেন। এবারে কিভাবে জায়গাটা শর্টে যদি বলি খুব চটপট, এই পরিস্থিতির মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি কোম্পানি যে গ্রোথ কমে যাচ্ছে, প্রফিটেবিলিটি আগামী দিনেও কমবে, তখন কোম্পানি কি করছে, কস্ট কমানোর চেষ্টা করছে। কস্ট কমানোর সঙ্গে সঙ্গে তার ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে ডেভেলপমেন্টে, এইচআরে, এমপ্লয়ি ক্ষেত্রে, এবং সেখানে আলটিমেটলি ইম্প্যাক্ট হচ্ছে এমনভাবে যে কোম্পানিগুলোকে বেঞ্চে ছিল, অর্থাৎ ভবিষ্যতে প্রজেক্টে তোমাদের লাগবে, এখন অল্প মাইনে তোমাদের রেখে দিচ্ছি, তাদেরকে টোটালি আউট করে হয়ে যাচ্ছে, এবং আউট হওয়ার ফলে অ্যাট্রিশন রেটটা বহু বেড়ে যাচ্ছে, যার ইম্প্যাক্ট কিন্তু বাইরে পড়ছে। আউটসোর্সিং কাজগুলো নেগেটিভ হওয়া শুরু হয়ে গেছে। এই হলো টোটাল একটা ভিসিয়াস সাইকেলে কোম্পানিটাকে টেনে একেবারে 63% ভাবে ফেলে দিল। এইবার আসছি ভবিষ্যৎ নিয়ে কোম্পানি কি বলছে। কিন্তু কোম্পানিটার মধ্যে ম্যানেজমেন্ট যারা এই কোম্পানিটাকে চালাচ্ছে, ইনক্লুডিং ম্যানেজিং ডাইরেক্টর, সিইও এবং বাকি যারা, তাদের সঙ্গে যে আলোচনা হচ্ছে, কনকলে তারা যেটা জানাচ্ছে, তারা যারা রিপোর্ট পাবলিশ করছে, সেখানে এরা খুব কতগুলো কথা বলেছে। তারা প্রথম ঘটনা বলছে আমরা স্বীকার করে নিয়েছি প্রফিটেবিলিটি আগামী H2 মানে আমাদের FY 2027 H2 পর্যন্ত আমরা একটা নেগেটিভিটির মধ্য দিয়ে যাব, একদম স্পষ্ট কথা। এবং এবিটা আমাদের কমবে, আমাদের বহু ক্ষেত্রে অন্যান্য পয়েন্টগুলোর ক্ষেত্রে কমবে, এগুলো আমাদেরকে যেটা পরিষ্কার ঘটনা। কিন্তু এর সঙ্গে এটাও এরা বলছে 1 নম্বর পয়েন্টের কথা, সেটা হচ্ছে এই টোটাল ব্যাপারটা কিন্তু শর্ট টার্ম,
অর্থাৎ ক্ষণস্থায়ী সিস্টেম, মানে পুরোপুরি আমাদের শেষ হচ্ছি না আমরা, এই মুহূর্তে এন্ড হয়ে যাচ্ছে না সব কিছু, আমরা এগোচ্ছি, কাজ করছি এবং ফিউচারে আমরা ভালো করতে পারবো বলে এক্সপেকটেশন করছি। এটাকে আমরা কনফার্ম এ সম্পর্কে। সেকেন্ড ওয়ানে যেটা বলছে, ওরা বলছে আমাদের প্রোডাক্ট এবং সলিউশন দুটো কিন্তু আপগ্রেডেবল, মানে প্রোডাক্ট অ্যান্ড সলিউশন যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ফিউচারে আমাদের ভালো করতে পারে এবং ভালো করার সম্ভাবনা খুব বেশি মাত্রায় রয়েছে। আমরা খুব পজিটিভ রয়েছি, কারণ এই প্রোডাক্টগুলোর প্রয়োজনীয়তা ভবিষ্যতেও থাকবে, যে কারণের জন্য হয়তো আগামী 1-1.5 বছর পর্যন্ত নেগেটিভ কিছু ইম্প্যাক্ট থাকতেও পারে, কিন্তু আফটার দ্যাট টাইম আবার কোম্পানিগুলোর মধ্যে একটা পজিটিভ পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএসএ, কোরিয়াতে এবং ইন্ডিয়াতে আমাদের এখনো ভালো পরিমাণ ডিমান্ড রয়েছে এবং ভবিষ্যতে ডিমান্ডটা বাড়বে, কমবে না। এইটা একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করছে এবং সেটার কথা নিয়ে ওনারা বলছেন যে ম্যানেজমেন্ট খুব বুলিশ রয়েছে সম্পর্কে। আর এরপরে আসছি ফোর্থ পয়েন্টের দিকে, বুক অর্ডার বুক। কথার অর্থ হচ্ছে এই মুহূর্তে কোম্পানিটার কাছে কত অর্ডার রয়েছে। কোম্পানি ম্যানেজমেন্ট বলছে আমাদের সাফিসিয়েন্ট অর্ডার বুক রয়েছে আগামী দিনে চলার জন্য এবং আগামী পাইপলাইনে কোম্পানিটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ কোম্পানির অর্ডার যেগুলো আছে সেগুলো যদি আমরা এক্সিকিউশনের দিকে কনসেন্ট্রেট করি তাহলে আমরা খুব সহজেই রেভিনিউটাকে আমরা কিন্তু বেটার জায়গায় নিয়ে যেতে পারবো। এবং আলটিমেট শব্দটা ওরা বলছে অর্ডার বুকের মধ্যে চেঞ্জেস আসছে, কিছু ডিমান্ড বাড়ছে, নতুন কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে এবং এক্সপেক্ট করছি ভালো জায়গায় যেতে পারে। আমরা 5 নাম্বার পয়েন্টের দিকে যাব, যেগুলো আমি মনে করছি ভবিষ্যৎ পজিটিভ হতে পারে। এআই লেড যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, সেসব প্রোডাক্টগুলোতে ওরা ভবিষ্যতে উন্নতি করতে পারে। এআই রিলেটেড ডিমান্ড ভবিষ্যতে বাড়বে। যখনই কোনো মোটর কার নির্মাতা যখন এদের প্রয়োজন পড়বে এই সমস্ত সফটওয়্যারগুলো, তখন এদেরকেই প্রথম ডাকবে। যেসব কোম্পানিগুলো বেসিক্যালি এদের রিলেটেড ছিল, যেরকম প্রথমেই বলেছিলাম বিএমডাব্লিউ বা মার্সিডিজ কিংবা রোনাল্ড কিংবা স্টেলান্টাস, তো এদের যে এমবেডেড সফটওয়্যার যেরকম অ্যাডাসের কথা যদি বলি, অ্যাডাসও এরা তৈরি করছে। অ্যাডাসটা বেসিক্যালি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স লিঙ্ক যে সফটওয়্যার, এমবেডেড সফটওয়্যার মানে হার্ডওয়্যার সফটওয়্যার দুটোতেই কোম্পানিটা কাজ করছে, সেই লেভেলের কাজগুলো করছে। আরেকটা করছে কানেক্টেড কার, অটোনোমাস ড্রাইভিং সফটওয়্যার, এগুলো নিয়ে এরা কাজ করছে। তো এইগুলো ভবিষ্যতে এআই রিলেটেড প্রোডাক্ট হিসেবে এখানে ভবিষ্যতে কিন্তু সমাদৃত হবে। এইগুলো হচ্ছে এদের কথা। বেশ, এবার আসছি শেষ কথাতে বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটাই সব থেকে জরুরি, যেটা নিয়ে আমি এখন কথা বলবো, সেটা হচ্ছে কি করা যায়। একটা আসছে প্যানিক সৃষ্টি হয়েছে, যারা কিনেছিল বাপ করে কিছু সেল করেছে, কিছু প্রফিটে সেল করেছে, কিছু লসে সেল করে দিয়েছে, আর কিছু আছে সেল করবো কি করবো না ভাবছে, চিন্তা চলছে। ভালো কোম্পানি ছিল, এখন এই মুহূর্তে ম্যানেজমেন্ট খুব ভালো ভালো কথা বলেছে। আমি যদি ম্যানেজমেন্টের উপর ভরসা করি তাহলে কোম্পানিটা কিন্তু ভবিষ্যৎ দারুণ আসছে, এটা শিওর। এবার আসছে কি কথা, তাহলে কি স্যার এখন নতুন কেনার সুযোগ তৈরি করছে? কারণ এটা তো এখন 571-এ চলে এসছে, যেটা অকল্পনীয় ছিল এবং প্রায় 3.5-4 বছর আগে এই জায়গায় এসেছিল, তারপরে শুধু লাফিয়ে গেছে। তাহলে এখন তো মকা, কিন্তু আমি বলবো এখন মকা নয়। কেন নয়? রিস্ক ফ্যাক্টরগুলো বোঝো। অলরেডি যারা কিনে রেখেছে তারা তো হজম করে রেখেছে, তাদের কিছু উপায় নেই, কিন্তু নতুন করে যদি ঢোকো সেখানে কিন্তু রিস্ক রয়েছে। প্রথম রিস্ক রয়েছে যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলো টোটালি এদের কাছ থেকে ওইএম কোম্পানিগুলো তারা টোটালি বন্ধ করে দেয়, না আমরা আর নেবই না, আমরা নিজেরা তৈরি করছি। যে কোম্পানি নতুন আসছে সে কোম্পানি ভাবছে আমি যদি ইন হাউসে থেকে এদের সাহায্য নেই, আমাকে অনেক বেশি টাকা খরচা করতে হচ্ছে, নিজে যদি করে নিতে পারি তাহলে সবচেয়ে সুবিধা। প্রথম কয়েকটা মাস তারা অর্ডার দেবে, তারপরে তারা নিজেরা কাজ শুরু করে দেবে। সেই জন্য কি হবে, আলটিমেটলি কোনো দিনই এইসব অর্ডারগুলো এরা আর পাবে না, মানে কোম্পানিটা ড্রাইড হয়ে আসতে পারে, শুকিয়ে আসতে পারে, যদি এরা অল্টারনেটিভ কোনো অপশন খুঁজে পায়। সেকেন্ড ওয়ান যেটা বলা সেটা হচ্ছে অনেকে ট্রেডিং হিসেবে নিয়েছে এবং আটকে গেছে, তাদের টাকা আরও পড়বে। মার্কেট যে আরও কেপিআইটিকে ফেলবেই, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। হয়তো কিছুটা সামান্য বাইং হবে, আবার 13-15% পড়েছে বলে, কিন্তু তার মানে যে কোম্পানি শেষ হয়ে গেল তা কিন্তু না। কোম্পানি অ্যাভারেজ বাইং করতে বলছি না ঠিক, কিন্তু কোম্পানি কিন্তু ফিউচার রয়েছে। ম্যানেজমেন্ট বলছে যে আমরা কনস্ট্যান্ট চেষ্টা করে চলেছি, বেশ অর্ডার বুক ভালো রয়েছে। যদি আমরা ইন্ডিয়াতেই যে স্কোপগুলো যদি ভবিষ্যতে তৈরি হয় তাহলে আমরা কিন্তু
হয়তো বিশাল প্রফিট দেখাতে পারবে না, ডবল ট্রিপল নেট প্রফিট আনতে পারবে না, কিন্তু সাস্টেইন আমরা করে যাব এবং একটা সময় আমরা আবার একটুখানি পজিটিভ মুভমেন্টে যাব এবং যখন প্রয়োজন পড়বে আমরা তো কনস্ট্যান্টলি ইভলভ করে চলেছি, ইমপ্রুভ করে চলেছি, নিঃসন্দেহে ভালো জায়গা আসতেই পারে। তাহলে এই এক্সপেকটেশন নিয়ে ভিডিওটা শেষ করতে চলেছি, সেটা হচ্ছে কোম্পানি বিজনেস সুপার, কোম্পানি ফান্ডামেন্টাল নট ব্যাড, স্লাইটলি ভ্যালুয়েশন হাই জায়গা চলে যাচ্ছে, কারণ ন্যাচারাল যেটা হয়েছে সেলিংয়ের তুলনায় সেলিং কমে যাচ্ছে, এবিডাডি কমছে, রেভিনিউ গ্রোথ ম্যানেজমেন্ট বলছে কমে যাবে, নেট প্রফিট কমবে, তো আলটিমেটলি এখানে তো কম হবেই, কিন্তু নিজেকে তৈরি রেখে কম মানে এতে ইনভেস্টেড থাকাটা ঠিকঠাক, মানে এখনো সেলিং সিচুয়েশন নয় বলে আমি মনে করছি।